এর ভিডিওর বিষয়বস্তু হলো শীতকালীন জবা গাছের পরিচর্যা। এই সময় শীতের তীব্রতা প্রায় অনেকটাই বেশি থাকে এবং শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের বাগানে সমস্ত জবা গাছেতে কিছু না কিছু প্রবলেম দেখা যায়। দেশি জবা গাছগুলো যেহেতু এই সময় ডরমেন্সি পিরিয়ডে থাকে, তাই দেশি জবা গাছগুলো ছাড়া আমাদের বাগানের হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোতে নানা রকম প্রবলেম লক্ষ্য করা যায়। যেমন জবা গাছে ফুল তো ফোটে, কিন্তু ফুলের সাইজ অনেকটাই ছোট হয়, বা হাইব্রিড প্রজাতির জবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, কিংবা জবা গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে। এই সময় আমাদের হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোর সঠিক বৃদ্ধি হয় না, বৃদ্ধি থমকে থাকে। আজকের ভিডিওতে আমি কিছু ছোট ছোট পরিচর্যার কথা বলবো এবং ছোট ছোট টিপসের কথা এই ভিডিওতে আমি আলোচনা করব। যে পরিচর্যা অথবা টিপস তোমরা যদি শীতকালীন জবা গাছগুলোতে করতে পারো, তাহলে তোমাদের জবা গাছগুলো যেমন বৃদ্ধি হবে, সেরকম গাছেতে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে। তার সাথে বলবো এই শীতকালেতে জবা গাছগুলোতে কী খাবার প্রয়োগ করতে হবে। খাবার প্রয়োগ করলে গাছগুলোর যে প্রবলেম, সেই প্রবলেম আর লক্ষ্য করা যাবে না। তাই বন্ধুরা, আমি তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা শীতকালীন জবা গাছের সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু ছোটো ছোটো তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শীতকাল আসার সাথে সাথে আমাদের বাগানে প্রায় সমস্ত জবা গাছেতে ফুল দেওয়া বন্ধ করে দেয়, অথবা ফুলের যে সংখ্যা সেটা অনেকটা কমে যায়। প্রথমে জানতে হবে যে আমাদের ছাদ বাগানের কোন জবা গাছগুলোতে এই সময় ফুল দেওয়া বন্ধ করে দেয়। আমাদের ছাদ বাগানের প্রায় সমস্ত দেশি জবা গাছগুলো এই সময় ডরমেন্সি পিরিয়ডে থাকে, তাই এই দেশি জবা গাছগুলোতে এই সময় ফুল দেওয়া বন্ধ করে দেয়। আর যেহেতু এই সময় আমাদের দেশি জবা গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে থাকে, তাই টবের মাটিতে একটু বুঝে বুঝে জল দিতে হবে। এবং এই দেশি জবা গাছগুলোকে ছায়াযুক্ত জায়গাতে কখনোই রাখা যাবে না এই শীতকালেতে, কারণ দেশি জবা গাছগুলোকে যদি ছায়াযুক্ত জায়গায় রাখা যায়, তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণের জন্য গাছগুলো খারাপ হয়ে যেতে পারে। তাই যেখানে সূর্যের আলো আসে এরকম জায়গাতে এই দেশি জবা গাছগুলোকেও রাখতে হবে। শীতকালেতে দেশি জবা গাছগুলোকে কোনো রকম হার্ড প্রুনিং করা যাবে না, কারণ দেশি জবা গাছগুলো হার্ড প্রুনিং করতে হবে ফেব্রুয়ারি লাস্টের দিক করে, এবং রিপোর্টিংও করতে হবে ফেব্রুয়ারির লাস্টের দিক করে। কারণ এই সময় যদি দেশি জবা গাছগুলোর হার্ড প্রুনিং করা হয়, তাহলে কিন্তু গাছের যেরকম বৃদ্ধি হয় না এই সময়, সেরকম কিন্তু গাছের ডালগুলো কেটে দিলে গাছের ডালেতে ডাইব্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। টবের মাটি যদি অত্যধিক পরিমাণে ভিজে থাকে, তাহলে কিন্তু গাছের শিকড়গুলো পচে নষ্ট হয়ে যাবে। ওপরের মাটিটা যখন এইভাবে শুকিয়ে যাবে, তখনই কিন্তু টবের মাটিতে জল দিতে হবে। মাসে দুবার দেশি জবা গাছের টবের মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দিলে কি হবে, খুঁড়ে দিলে টবের ভেতরে ভালোভাবে হাওয়া চলাচল করতে পারবে এবং গাছটা সুস্থ থাকবে। তাই মাসে দুবার করে দেশি জবা গাছের টবের মাটিটাকে অবশ্যই খুঁড়ে দিতে হবে। এই সময় দেশি জবা গাছে টবের মাটিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানে কোনো রকম আগাছা টবের মাটিতে রাখা যাবে না, এবং কোনো রকম শুকনো পাতা টবের মাটিতে রাখা যাবে না। কারণ এই শুকনো পাতাগুলো যদি থাকে, যখন টবের মাটিতে আমরা জল দেবো, এই শুকনো পাতাগুলো পচে গিয়ে ফাঙ্গাসের সৃষ্টি করবে, দেশি জবা গাছের শিকড়গুলোকে পচিয়ে নষ্ট করে দেবে। তাই টবের মাটিটাকে অল টাইম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। এতক্ষণ বললাম দেশি জবা গাছের পরিচর্যা সম্বন্ধে, এবারে বলি হাইব্রিড প্রজাতির জবা গাছের পরিচর্যা সম্বন্ধে। এই হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোকে যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে, এরকম জায়গাতে এই হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোকে রাখতে হবে। কারণ যদি আমরা হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোকে সূর্যের আলোতে না রাখি, তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা ফুল পাবো না। শীতকালে হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোতে নানা রকম পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন অ্যাফিডস, মাইটস, মিলিবাগ এবং কেঁচো, কেন্ন, পিঁপড়ে নানা রকম আক্রমণ করে। আমি এমন একটা ঘরোয়া কীটনাশক জবা গাছের মাটিতে দেবো, যে কীটনাশকটা ব্যবহার করার ফলে আমাদের জবা গাছগুলোতে অ্যাফিডস, মাইটস, মিলিবাগ টবের মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ে আর কোনো দিন আসবে না। এই ঘরোয়া কীটনাশকটা মাসে দুবার করে টবের মাটিতে অথবা গাছের পাতাতে যদি স্প্রে করে দেওয়া যায়, তাহলে এইসব পোকামাকড়ের আক্রমণ থেকে আমাদের জবা গাছগুলো অনেকটা সুস্থ সবল থাকবে।
শীতকালেতে আমাদের টবের মাটি প্রায় ময়েশ্চার থাকে বা ভিজে ভিজে থাকে, তাই টবের মাটিতে জল বুঝে বুঝে দিতে হবে। যখন এইভাবে ওপরের মাটিটা শুকনো হয়ে যাবে তখনই কিন্তু টবের মাটিতে জল দিতে হবে। প্রচণ্ড ঠান্ডার কারণে আমাদের এই জবা গাছের পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যায় অথবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে যায়। যখনই আমরা টবের মাটিতে জল দেবো, জলটা অবশ্যই বুঝে বুঝে দেবো। টবের মাটিটা ভিজে থাকার জন্য আমাদের গাছের কুঁড়িগুলো হলুদ বর্ণ ধারণ করে। এটা গেল আমাদের হাইব্রিড প্রজাতির জবা গাছের জলের এবং আলোর ব্যবস্থাপনা। এবারে বলি, টবের মাটিটা এইভাবে যে জাম্প হয়ে থাকে, এই জন্য মাসে দুবার করে টবের মাটিটাকে হালকা করে খুঁড়ে দিতে হবে। হালকা করে যদি আমরা মাসে দুবার খুঁড়ে দিতে পারি তাহলে কিন্তু টবের ভেতরে ভালোভাবে হাওয়া চলাচল করতে পারবে এবং গাছের শিকড়গুলো অনেকটা সুস্থ সবল থাকবে। মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে যদি আমরা এই হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোতে স্প্রে করতে পারি সকালের দিকে অথবা সূর্য চলে যাওয়ার পরে বিকেলের দিকে, তাহলে কিন্তু আমাদের এই জবা গাছগুলোতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ লক্ষ্য করা যাবে না। তার সাথে সাথে মাসে একবার করে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, যদি সেটা ডাস্ট ফর্মে হয় 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি সেটা লিকুইড ফর্মে হয় 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে যদি গাছের পাতাতে স্প্রে করে দিই, তাহলে কিন্তু আমাদের এই হাইব্রিড প্রজাতি জবা গাছ কোনো রকম খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা যাবে না। মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে যদি আমরা এই হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোতে স্প্রে করতে পারি সকালের দিকে অথবা সূর্য চলে যাওয়ার পরে বিকেলের দিকে, তাহলে কিন্তু আমাদের এই জবা গাছগুলোতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ লক্ষ্য করা যাবে না। তার সাথে সাথে মাসে একবার করে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, যদি সেটা ডাস্ট ফর্মে হয় 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি সেটা লিকুইড ফর্মে হয় 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে যদি গাছের পাতাতে স্প্রে করে দিই, তাহলে কিন্তু আমাদের এই হাইব্রিড প্রজাতি জবা গাছ কোনো রকম খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা যাবে না। এই গাছে বৃদ্ধির জন্য এবং গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনার জন্য আমরা এই শীতকালেতে কী ধরনের খাবার আমাদের এই হাইব্রিড প্রজাতি জবা গাছগুলোতে দেবো, যে খাবার দিলে আমাদের এই জবা গাছগুলোতে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে, সেই কুঁড়িগুলো থেকে আমরা অনেক বেশি পরিমাণে ফুল পাবো। আজকে আমি হাইব্রিড প্রজাতির জবা গাছেতে 2 ধরনের খাবার প্রয়োগ করে দেখাবো। একটা হলো ডাস্ট ফর্মে আর একটা হলো লিকুইড আকারে। এই দুটো খাবারের মধ্যে যে কোনো একটা খাবার যদি আমরা আমাদের হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোতে দিই, তাহলে আমাদের হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোর পাতা যেরকম সবুজ চকচকে থাকবে সেরকম গাছেতে কুঁড়ি আসবে অগণিত। এখানে যে জবা গাছের জন্য খাবারটা নিয়েছি আমি 2টো 8 ইঞ্চি টবের পরিমাপ হিসেবে নিয়েছি। তোমাদের যদি 8 ইঞ্চি টবের জবা গাছ থাকে তাহলে এই পরিমাপটা তোমরা হাফ করে নেবে। এখানে নিয়েছে আমি 2টো টবের জন্য এরকম যে চামচ আছে, এই চামচের 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ হচ্ছে তোমার মাইক্রো নিউট্রিয়েন্ট, আর এখানে যে কালো কালো দানার মতো যে জিনিসটা দেখছো এটা হচ্ছে বায়ো পটাশ। এই বায়ো পটাশটা নিয়েছি 2টো 8 ইঞ্চি টবের জন্য 1 চামচ। তোমরা বায়ো পটাশ যদি না থাকে তোমরা পাকা কলার খোসাকে শুকিয়ে সেই গুঁড়োটা টবের মাটিতে দিতে পারো। এখানে নিয়েছি আমি 1 চামচ চা পাতা। এই চা পাতাটা গাছের মাটিতে দিলে গাছের মাটিতে নাইট্রোজেনের পরিমাণটাকে বাড়াবে। হিউমিক অ্যাসিডটা নিয়েছি আমি 1 চামচ। আর লেদার মিল্ক, এখানে যা দেখছো এটা হচ্ছে লেদার মিল্ক, এটা নিয়েছি আমি 1 চামচ। এই সব কটা উপাদানের সাথে আমি 2টো এরকম কফি পাউডার মিশিয়ে নেবো, যেহেতু আমি এই খাবারটা 2টো 8 ইঞ্চি টবেতে দেবো। এরপরে এই উপাদানগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। পুরো উপাদানটার থেকে হাফ মুঠো মতন আমি একটা 8 ইঞ্চি টবের চারপাশে দিয়ে দেবো। এই খাবারটা আমি 2টো টবের জন্য তৈরি করেছি, তাই জন্য হাফ হাফ করে 2টো 8 ইঞ্চি টবেতে দিয়ে দেবো। এই খাবারটা দিতে হবে মাসে 2বার করে। দিলেই দেখবে তোমাদের হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোর যে পাতা হলুদ হয়ে যায় অথবা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, এই সব সমস্যাগুলো আর হবে না। খাবারটা দিয়ে দেওয়ার পরে এখানে ভর্তি করে জল দিয়ে দেবো। আর টবের মাটিতে যখন খাবারটা দেবে তখন যেন টবের মাটিটা অবশ্যই শুকনো থাকে। আর টবের মাটিতে যখন খাবার দেবে তখন অবশ্যই টবের মাটিটাকে এইভাবে খুঁড়ে নেবে। খুঁড়ে নিলে কী হবে, এই খাবারটা টবের মাটির নিচ পর্যন্ত চলে যাবে এবং গাছ খুব সহজে সেটা গ্রহণ করতে পারবে। এরপরে আমি দেখাবো যে লিকুইড ফর্মে তোমরা হাইব্রিড প্রজাতির জবা গাছেতে কী খাবার দেবে। এই লিকুইড ফর্মে তৈরি খাবারটার উপাদানগুলো আমাদের বাড়িতে খুব সহজে হাতের কাছে থাকে। এবারে বলি
আমাদের হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোতে লিকুইড ফর্মে কী খাবার দেবো। এখানে আছে পেঁয়াজের খোসা ভেজানো জল, পাকার কলার খোসা ভেজানো জল এবং ঘুঁটে, গ্রাম বাংলায় যে ঘুঁটে পাওয়া যায় সেই ঘুঁটের ভেজানো জল। পাকার কলা এবং পেঁয়াজের খোসা ভেজানো জলের মধ্যে আছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং প্রচুর পরিমাণে পটাশ। এই পটাশটা কী করবে, গাছেতে ফুল এবং গাছেতে কুঁড়ি অসংখ্য পরিমাণে আনতে সাহায্য করবে। ঘুঁটের ভেজানো জলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটা জবা গাছের পাতাকে হলুদ হতে বাধা দেবে। এরপরে এই সমস্ত উপাদানগুলোকে একটা অনুষ্ঠানবাড়ি কাপ আছে, এই অনুষ্ঠানবাড়ি কাপের সাহায্যে 200 ml মতন জল আমি নিয়ে নেবো। একটা জল 200 ml মতন নিয়ে নেবো। 600 ml মতন একটা টবেতে আমি দিয়ে দেবো। মাটিতে খাবারটা দেওয়ার আগে মাটিটাকে ভালো করে এইভাবে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে তারপর অবশ্যই লিকুইড ফর্মে খাবার হোক চাहे ডাস্ট ফর্মে খাবার হোক, গাছে খাবার দেওয়ার আগে অবশ্যই মাটিটাকে খুঁড়ে নিতে হবে। এই যে তৈরি করা জৈব তরল সারটা টবের মাটিতে দিয়ে দেবো। লিকুইড ফর্মে যে খাবারটা দেবো সেটা আমরা জবা গাছে মাটিতে দেবো 10 দিন অন্তর অন্তর। শীতকালেতে আমাদের হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোতে নানা রকম পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন অ্যাফিডস, মাইটস, মিলিবাগ ইত্যাদি। এইসব পোকামাকড়ের আক্রমণের জন্য আমাদের জবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে অথবা পাতাগুলো হলুদ হয়ে যায়। তাই আজকে আমি ঘরোয়া উপাদানের মাধ্যমে এমন একটা কীটনাশক বানিয়ে গাছের পাতাতে স্প্রে করব, যে কীটনাশকটা স্প্রে করার ফলে যেরকম অ্যাফিডস, মাইটস, মিলিবাগ আমাদের জবা গাছের পাতাতে আক্রমণ করবে না অথবা কুঁড়িতে আক্রমণ করবে না, সেরকম গাছের মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়েও আসবে না। তাহলে চলো আমি এই ঘরোয়া কীটনাশকটা কীভাবে তৈরি করি তোমাদের দেখিয়ে দিই। এখানে যে সাদা মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এটা আর কিছুই না, এটা হলো কর্পূর। এই কর্পূরটা দুরকমভাবে আমাদের জবা গাছেতে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে লিকুইড ফর্মে আর একটা হচ্ছে ডাস্ট ফর্মে। কর্পূরগুলোকে একটা আমি পাত্রেতে ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপরে আমি টবের মাটিতে এবং গাছের পাতাতে স্প্রে করব। এইভাবে আমি কর্পূরটাকে একটা পাত্রের মধ্যে গুঁড়ো করে নিলাম। এবার 8 ইঞ্চি টবের মাটিতে হাফ চামচেরও কম এইভাবে দিয়ে দেবো। কর্পূরটা মাসে 2 বার করে টবের মাটিতে দিয়ে দিলে কর্পূরের যে গন্ধ, এই গন্ধতে কোনো রকম অ্যাফিডস, মাইটস, মিলিবাগ তো আসবে না, তার সাথে সাথে কেঁচো, কেন্ন, পিঁপড়েও আমাদের এই টবের মাটিতে আসবে না। টবের মাটিতে এই কর্পূরটা গুঁড়ো আকারে যেরকম দেওয়া যায় সেরকম আবার লিকুইড ফর্মে গাছের পাতাতেও স্প্রে করে দেওয়া যায়। এখানে আমি নিয়েছি 1 লিটার মতন প্লেন জল। এই প্লেন জলেতে এই চামচের 1 চামচ আমি কর্পূর এই জলের সাথে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিতে হবে, কারণ কর্পূরটা গুলতে একটু সময় লাগে। এই কর্পূরের জলের সাথে এখানে আমি আর একটা জিনিস মেশাবো, এটা হলো ডেটল। খুব সামান্য পরিমাণে আমি ডেটল এই জলেতে মিশিয়ে নেব। কর্পূর এবং ডেটলের সাথে আর একটা জিনিস মেশাবো, এটা হলো শ্যাম্পু। খুব সামান্য পরিমাণে শ্যাম্পু এই জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই জলটাকে আমি আধ ঘন্টা মতন ভিজতে দেবো, যাতে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশে যায়। এরপরে এই তরল লিকুইড সারটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ এই তরল লিকুইড সারটার মধ্যে কর্পূরগুলো দানা আকারে আসে। যখন আমরা স্প্রে বোতলে স্প্রে করব, তখন এই কর্পূরের দানাগুলো স্প্রে বোতলের মুখে আটকে যাবে। তাই ভালোভাবে এটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। এই তরল লিকুইড সারটা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে তারপরে ভালোভাবে ঝাঁকিয়ে গাছের পাতাতে স্প্রে করব। এইভাবে খুব স্পিডে গাছের পাতাতে এবং গাছের কুঁড়িগুলোতে খুব ভালোভাবে এইভাবে স্পিডে চান করে দিতে হবে এই কর্পূরের জলটাকে। তাহলে কোনো রকম গাছেতে পোকামাকড়ের আক্রমণ হবে না, এবং যদিও মিলিবাগ আক্রমণ করে তাহলে সব কর্পূরের জলেতে এই মিলিবাগ বা অ্যাফিডস, মাইটস এগুলো সব চলে যাবে। বন্ধুরা, এটা গেল শীতকালীন জবা গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।